নমস্কার, আমি তরুণ ঘোষ। কারা যেন বলেছিল বয়কট ইন্ডিয়া, বয়কট ভারত, ভারতের পণ্য চাই না। তারা এখন বলছে ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হবে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। এই যুদ্ধ ঘোষণা করেছিল কারা? গণপরিষদ, বাংলাদেশের একটা ছাত্রদের, এক্স ছাত্রদের একটা আছে, সংগঠন আছে, তার নাম হচ্ছে গণপরিষদ। গণপরিষদকে আবার কিছু বাজে বাজে লোক আর দুষ্ট লোক আছে, তারা অন্য নামে ডাকেন, সে আমি যাচ্ছি না। সেই গণপরিষদের একজন তিনি বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগাতে চায়। বলছে কি রাশেদ খান। রাশেদ খান বলেন ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগাতে চায়, আমরা তাদের সুযোগ দিব না। ভারতের সাথে বাংলাদেশের জনগণ সম্মান ও মর্যাদার সম্পর্ক চায়, আমরা শান্তি চাই। ভারত যুদ্ধ লাগাতে চাইলে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভারত যদি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগাতে চায়, আমাদের দেশের পাশে ইউরোপ, আমেরিকা আছে। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের সকল রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের এ বন্ধন অটুট রাখতে হবে। আগামীতে এদেশে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। কোন রাজনৈতিক দল যদি আবারও স্বৈরতন্ত্রের বীজ বুনতে চায়, তবে এ দেশের জনগণ আবারও তাদের প্রতিহত করবে। খুব ভালো কথা। আমেরিকা, ইউরোপ আপনার নাকি পাশে আছে। একজনের পাশে থেকে তাদের হাল খারাপ হয়ে গিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন জ্বালানির দাম হু করে বাড়ছে। এখন তারাই এখন বলছে যে এই যুদ্ধ বন্ধ করে নানান রকম ফন্দি বিক্রি করছে, বলছে যুদ্ধ থামাও। তারা আবার একটি যুদ্ধে আপনার পাশে। আচ্ছা, ইউক্রেনের একটা অবদান আছে। ইউক্রেনের প্রচুর খনিজ পদার্থ রয়েছে। ইউক্রেন এমন একটা শস্য সফলা দেশ, সেখানে প্রচুর চাল, গম প্রচুর উৎপাদন হয়। তাদের নিউক্লিয়ার সমস্ত প্রজেক্টগুলো রয়েছে ওখানে। তারা একটা স্বয়ংসম্পূর্ণ দেশ ইউক্রেন। এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু ছিল এক সময় সারা পৃথিবীতে কিন্তু গম রপ্তানিতে 2 নম্বর জায়গায় ছিল কিন্তু ইউক্রেন। ইউক্রেনের একটা বিমান ছিল, আপনার হয়তো মনে থাকতে পারে, পৃথিবীর মধ্যে বিখ্যাত বিমান ছিল অ্যান্তনভ। সব থেকে পৃথিবীর বিশালতম বিমান ছিল অ্যান্তনভ, সেটার মালিক ছিল কিন্তু ইউক্রেন। সেই বিমানটা এখন আর ওড়ে না। তো যাই হোক, সেই ইউক্রেনের পাশে দাঁড়াতে গিয়ে আমেরিকা খুঁজলি করে, আমেরিকা আর ইউরোপ খুঁজলি করে দাঁড় করালো। দাঁড় করিয়ে এখন দেখুন ওই 3 দিনের যুদ্ধ যেটা শেষ করে বলেছিল রাশিয়া, সেই 3 দিনের যুদ্ধটা 2.5 বছরে চলে গেছে। এবার রাশিয়া তো যুদ্ধ চালিয়ে যাবে। রাশিয়া বলছে তোরা অর্থ দে না। কত অর্থ দিবি? রাশিয়ার কিচ্ছু যায় আসেনি, এই যে ব্যান করেছে কেউ যায় আসেনি। তো যাই হোক, ইউক্রেনের তো এত সম্পদ আছে, আপনাদের কি আছে? দেশ তো আপনার এইটুকু, ইউক্রেন তো অনেক বড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আপনার রাশিয়াতে যখন ঢোকার চেষ্টা করলো স্টালিন, তখন আটকালো কোথায়? ওই ইউক্রেন বর্ডারে হিটলার বাহিনীকে। ওই ইউক্রেন আর পোল্যান্ড সীমান্তে, পোল্যান্ড তখন দখল করে নিয়েছে ইউক্রেন দিয়ে। ইতিহাস মনে আছে তো? আমি আমার বাংলাদেশি ভাই বন্ধুদের বলছি, বিশ্বযুদ্ধের ইতিহাস মনে আছে তো? তাহলে পরে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এইসব বকে টোকে লাভ নেই, আপনারা অর্ধেক তো ভুলে যাবেন। তো এখন এই বয়কটের কথায় আসি। বয়কট আপনারা করেছিলেন, এখন বয়কট করে কি হয়েছে? আপনারা তারপর কি করলেন? সব চোরাচালান করে সব নিতে আরম্ভ করলেন। এখন আপনারা বললেন যে অফিসিয়ালি সরকার পতনের পর ইলিশ আমরা দিব না, দেবেন না, কি আসে যায়। কিন্তু ডিম নিতে আপত্তি নেই, ভারতকে দেব না, কিন্তু ভারতের থেকে
ডিম আমি নেব। ভারত থেকে এলো 2,31,000 ডিম। ইলিশ বন্ধ তো, ভারত থেকে 2.5 লাখ ডিম পাতে পড়বে বাংলাদেশে। দেশের মূল্যবৃদ্ধি রোধে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আমদানি করা 13,910 কেজি মুরগির ডিম। এর আগে 61,950টি মুরগির ডিম আমদানি করা হয় গত বছরের 5 নভেম্বর। জানা গিয়েছে আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য $11,272। প্রতি ডজন ডিমের মূল্য $0.56। সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় 5 টাকা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপরে 33% কাস্টমস ডিউটি বাবদ $1.66 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াবে 7 টাকার মতো। আপনাদের ওখানে এখন ডিম কত যাচ্ছে? এই পোল্ট্রির ডিম 12 টাকা 13 টাকা পার পিস কেনেন তো। শুল্ক দিয়ে আপনাদের কাছে গিয়ে ট্যাক্স ফ্যাক্স দিয়ে পৌঁছাচ্ছে 7 টাকায়, তখন 10 টাকায় কিনবেন। ভারতকে বয়কট করব, ভারতকে ইলিশ দেব না, কিন্তু আমরা ভারতের থেকে সব সুবিধাগুলো নেব। আমরা ভিসা নেব ভারতের থেকে, কিন্তু এগুলোকে আমরা দেব না। এরপরে কি হয় বলুন তো? এরপরে আবার বলবেন যে আমাদের চাল দিন, আমাদের সবজি দিন, আমাদের গরু সার দিন, আমাদের গরুর খাবার পাঠান, আমাদের গম দিন, আমাদের তেল দিন, আমাদের সবকিছু দিন। ধীরে ধীরে দেখবেন ওই মালদ্বীপের মতো। প্রথম মালদ্বীপ খুব নাচানাচি করেছিল, একেবারে নিচে নিচে তো এ করে ফেললো চিড়ের কোলে গিয়ে। এখন যখন বাস্তবটা বুঝতে পারলো, তখন এসে আবার ভারতের পায়ে পড়ে গেছে যে এখন ভারত ছাড়া আর উদ্ধার নেই, কারণ বিদেশি ডলার শেষ। আমি আর এটা ভিডিওটা বাড়াবো বলুন না বলে আমি আর ওগুলো জুড়লাম না, শুধু মুখে বলে দিলাম যে মালদ্বীপের প্রেসিডেন্ট, তার এখন অবস্থা খুব খারাপ। আর একজন আছেন, সে হচ্ছে নেপালের কেপি শর্মা ওলি। তিনিও খুব বিপ্লব দেখিয়েছিলেন চীনের হাওয়া খেয়ে। এখন তিনি করেছেন কি, 1 মাস আগে থেকে আমাদের মোদিজির চেয়ে বেড়াচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বেড়াচ্ছেন। মোদিজি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না। যেমন মইজুকে ভুগিয়েছিলেন, কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী, তাকেও ভোগাচ্ছেন। আপনাদের কপালে কি আছে ভগবান জান, আমি তো জানি না, ভবিষ্যৎ বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।